Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ধূমপান কর্কট রোগের কারণ। आजकल की दुनिया एक बदलती हुई दुनिया है और अगर हमें अपनी आज़ादी कायम रखनी है, अगर हमें प्रगति करनी है तो बहुत तेज़ी से हमको भी अपने देश में परिवर्तन लाना है और दूसरे देशों का मुकाबला करना है। अनेक प्रकार के मुकाबले होते हैं। एक तो युद्ध लड़ाई हो, उसमें उसका सामना करना है और हमें सबको मालूम है कि भारत की सेनाओं ने किस बहादुरी से हमेशा हमले का सामना किया और कैसा ज़ोरदार जवाब दिया। लेकिन हमें देखना है कि आजकल की जो युवा पीढ़ी है वो भी इसके लिए तैयार है कि नहीं। मुकाबला केवल युद्ध में नहीं होता है, विकास का मुकाबला है, दिमाग का मुकाबला है, विज्ञान का मुकाबला है, टेक्निकी में मुकाबला है, उत्पादन में मुकाबला है, खेलकूद में भी मुकाबला है। कोई क्षेत्र नहीं है जिसमें हमें दुनिया से मुकाबला नहीं करना है, जिसमें हमें कोशिश नहीं करनी है कि जितना भी अच्छा काम हुआ है उससे और दुगना और चौगना अच्छा हो। সৌমেন, ওঠ। এটা আর ঘুমিয়ে থাকার সময় নয় ভাই, আন্দোলন শুরু হয়ে গেছে। ওঠ ভাই, এটা আর ঘুমিয়ে থাকার সময় নয়। গতকাল রাত্রে হঠাৎ একটা আশ্চর্য স্বপ্নে ঘুমটা আমার ভেঙে গেল। কয়েকজন মানুষকে স্বপ্নে দেখলাম, তাদের সকলেরই মাথা নত এবং সকলেই নিজের মুখটা একটা সাদা মুখোশে ঢেকে রেখেছে। প্রথমজন খদ্দরের পাঞ্জাবি পরে, কাঁধে ছোলা ও হাতে বই নিয়ে মাথা নত করে দাঁড়িয়ে। দেখলেই বোঝা যায় তিনি একজন সাহিত্যিক। দ্বিতীয়জন একজন চিত্রশিল্পী, হাতে রঙের প্যালেট নিয়ে মাথা নত করে দাঁড়িয়ে আছেন। তৃতীয়জনের হাতে একটা সেতার, সেও মাথা নত করে। দেখলেই বোঝা যায় তিনি একজন সঙ্গীতকার। চতুর্থজন একটু আলাদা, হাতে প্যাড ও পেন নিয়ে, সেও তো মাথা নত করে দাঁড়িয়েছিল। মাথার উপর বড় বড় অক্ষরে লেখা প্রেস। না, বুঝতে অসুবিধে হলো না, ভদ্রলোক একজন সাংবাদিক। এবং পঞ্চমজন যেরকমভাবে হাতে ক্ল্যাপবোর্ড নিয়ে মাথা নত করে দাঁড়িয়েছিলেন, তাতে অনায়াসে ওনাকে চলচ্চিত্র পরিচালক হিসেবে গণ্য করা যায়।
আরও আশ্চর্যের ব্যাপার হলো, নেপথ্যে ভেসে আসছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃদু কণ্ঠস্বর। হঠাৎ স্বপ্নে হাজির হলো আমার বাল্যকালের বন্ধু উদয়ন। সে আমাকে বেশ কিছু প্রতিবাদীমূলক কথা বলছিল। সেটা শুনতে শুনতে আমার ঘুমটা হঠাৎ ভেঙে গেল। হ্যাঁ, এই স্বপ্নটা দেখার পর আমার আমার প্রবল ইচ্ছে জেগেছে কলকাতায় গিয়ে সেই পুরনো পাড়াটার দর্শন করার, যেখানে যেখানে আমি জীবনের বেশ কিছু অবিস্মরণীয় মুহূর্ত কাটিয়েছি। তাই আমি সিদ্ধান্ত নিলাম, কাল সকালের ট্রেনেই আমি কলকাতা যাব। হ্যাঁ, কালকেই যাব। যাত্রীগণের কাছে আমাদের আন্তরিক নিবেদন,
মানু, পোস্টারগুলো দে আমায়। এখন কেউ নেই এখানে, আমাদের কাজ হয়ে যাবে। তাড়াতাড়ি দে। হ্যাঁ, তোরা বরঞ্চ পোস্টারটা লাগা, আমি এদিকটা দেখছি। এটা ধর। মানু, মানু, পুলিশ আসছে। পালা পালা মানু, পালা, পুলিশ আসছে, পুলিশ। শোন, আমি আর মানু আমরা সোজা গিয়ে ডান দিকের রাস্তা ধরে পার্টি অফিস যাচ্ছি। তুই বাঁ দিকের রাস্তা ধরে যা। এখন যদি তিনজন একসঙ্গে যাই, পুলিশ সন্দেহ করবে, ধরতে সুবিধা হবে। বুঝতে পেরেছিস? ঠিক আছে মানু, আমার সঙ্গে চল, পার্টি অফিসে দেখাচ্ছি। তাড়াতাড়ি মানু, পার্টি অফিসে। মাঝখানে বন্ধ আছে নাকি? হ্যাঁ, দেখছি তো এখানেই গিয়ে। কিরে, এত দেরি হলো? জীবন যুদ্ধের পথ হারিয়ে ফেলেছিলাম। দে তো আগুনটা একটু দেখ।
আগে তো এখন বুকে থাকতো, এখন দেখছি পকেটেও রয়েছে। হ্যাঁ, বুকের আগুনটাও কিন্তু এখনো নেমেনি। কি পেলি তোর? তোর এটা করে কি পেলি? সেই তো দুটো গুলি খেতেই হলো। হ্যাঁ আমরা মানছি, we failed. The revolution failed. হ্যাঁ আমরা মানছি, আমরা ফেল করেছি, কিন্তু আমাদের কি করা উচিত ছিল বল? The mass wasn't ready for an armed revolution. তুই কি বলছিস যে এখন মাস রেডি ফর আর্মড রেভলিউশন? Maybe yes, maybe no. কিন্তু তুই আমার একটা কথা বল, আমাদের কি করা উচিত ছিল ওই সময়? হাত গুটিয়ে বসে থাকা উচিত ছিল? আমাদের কমরেডদের উপর অকথ্য ভাষায় যখন অত্যাচার করা হচ্ছিল ওইটা আমাদের চুপ করে রাখা উচিত ছিল? আমি জানি যে জরুরি অবস্থায় সেটা হয়েছে, কিন্তু তা বলে শ্রেণীহীন সমাজের জন্য এবং এই প্রতিহিংসামূলক রাজনীতি এটা আমাদের করা ঠিক নয়। বরং আমাদের যা করা উচিত সাংবিধানিক ভাবেই করা উচিত। একটু থাম প্লিজ, তোরা নিজেদের মধ্যে ঝগড়া করে কি লাভ? আমি মোটেও ওর সঙ্গে ঝগড়া করছি না, আমি এটা বোঝানোর চেষ্টা করছি। তুই আমার কি বোঝাবি? আগে নিজে বোঝ। সংবিধান? কোন সংবিধানের কথা বলছিস তুই? যে সংবিধানকে এই দেশের নেতা মন্ত্রীরা নিজের পায়খানায় বানিয়ে দিলে ওই সংবিধান? প্লিজ প্লিজ তোরা এবার চুপ কর। না, আমায় বলতে দে আজকে। রমেশ, কে বলেছে যে সংবিধানকে কেউ মানে না? তাহলে এত বড় গণতন্ত্র চলছে কি করে? গণতন্ত্র? এই দেশটা যদি সত্যি গণতন্ত্র হয়ে থাকে তাহলে আমাকে 3টে প্রশ্নের উত্তর দে তুই আজকে। কেন এই দেশের 90% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে যদি এটা গণতন্ত্র হয়? কেন 3 লক্ষ আদিবাসীদের নিজেদেরই জল জঙ্গল জমিন থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে যদি এটা গণতন্ত্র হয়? কেন মধ্য ভারতের কোনো এক প্রত্যন্ত গ্রামে এক দলিত স্বামীকে নিজের স্ত্রীকে আজও রাত্রিরে তুলে দিতে হচ্ছে মন্দিরের পুরোহিতের হাতে যদি এটা গণতন্ত্র হয়? যদি এটা সত্যিকারের গণতন্ত্র হয়ে থাকে তবে কি এই লোকগুলো গণতন্ত্রের নাগরিকের পর্যায়ে পড়ে না? তাহলে আমরা কি করতে পারি এর বিরুদ্ধে? শোন সৌমেন, সময় পাল্টাচ্ছে। এখন শুধুমাত্র বন্দুকের নলি ক্ষমতার উৎস নয়, কলমের ডাবা ক্ষমতার উৎস। না, তাহলে আবার বলছিস একটা আর্ম রেভলিউশন? রেভলিউশন তো বটেই, তবে আর্মড নট উইথ গানস বাট কালচারালি। ওয়ার ইজ ইনএভিটেবল, সো ইজ রেভলিউশন, অ্যাজ ইজ সামার টু স্প্রিং। তাহলে কমরেড, এখন আমাদের কর্তব্য কি? কি আবার? যে কাজটা আমরা ইনকমপ্লিট করে গেছিলাম ওই কাজটাকে কমপ্লিট করতে হবে। চলো পোস্টারগুলো বার করে দিতে হবে। আলবাত। সিগারেট ছাড়, সিগারেট ধরা তিনজনে সেই 15 দিনের মতন আগুনটা আমায় দিয়েছিলি। দাও 4 মিনিট কিন্তু। হ্যাঁ, লাভলি, দাও। এনে ধর। হ্যাঁ আর গিয়া ধরো করে যাবো তিনজনে। চল চলো। পোস্টার। থামো, জুতোটা পরে নি। এই তো বলছিস? হ্যাঁ চল। হ্যাঁ, সেই ঝোলা। চলো মধ্যে। হ্যাঁ, আয়। চলো।